রাধে রাধে। দেখো চলে এসেছি আমি নতুন করে আবার তোমাদের সাথে তৎকালীন ব্যাচ নিয়ে, যেটা আমাদের ক্র্যাক বেঙ্গল চ্যানেল থেকে তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে। গতকাল থেকেই তোমরা আশা করি তার উপরে সমস্ত ক্লাস পাচ্ছ। তো আজকে আমি এনটিপিসি এবং গ্রুপ ডির কিছু ব্যাপার তোমাদের সাথে নতুন করে আরেকবার ডিসকাস করব এবং তার সমস্ত কোশ্চেন, সায়েন্স বেসিসের কোশ্চেনগুলো আলাদা করে আমরা সাবজেক্ট বেসিসে প্রত্যেকটা টিচার মিলে চেষ্টা করছি সাবজেক্ট বেসিসে সমস্ত কোশ্চেনকে আলাদা করে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে, যাতে তোমাদের বুঝতে এবং পড়তে আরও ভালো হয়। এবং দেখবে যে পরের যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে একটু পর করাবো সেই কোশ্চেনগুলো কতটা অথেন্টিক, কারণ আমরা রেলওয়ের একদম মেন কোশ্চেন পেপার সেখান থেকে আমরা স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে আমরা করাবো, ঠিক আছে। এবং তার উপরে তোমাদের আমরা পরে আমরা তোমাদেরকে বলবো। এখন তোমাদের সিলেবাসটা বললে তোমরা এতটা মনে রাখতে পারবে না, তো কোশ্চেন বেসিসে আমরা পরে তোমাদেরকে সিলেবাস বলবো যে কোন কোন সিলেবাস থেকে আমাদের রেলওয়ে কোশ্চেন নিচ্ছে। সো কোন কোন টপিক থেকে যে রেলওয়ে কোশ্চেন তুলছে সেটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। চলো দেখা যাক। দেখো আমাদের তৎকালীন ব্যাচে প্রথমে এনটিপিসি সম্বন্ধে শাহজাহান স্যার এবং আমাদের ওয়াসিম স্যার তোমাদেরকে আগের ভিডিওতে ডিসক্রাইব করেছে, এবং প্রথম যেদিন ব্যাচ লঞ্চ হয়েছে সেদিনের ভিডিওতেও তোমাদেরকে বলেছে যে এনটিপিসিতে কি রয়েছে না রয়েছে, কিভাবে তোমাদেরকে সব কিছু দেওয়া হবে, কিভাবে ক্লাস করানো হবে, সব কিছু বলা হয়েছে। তাও আমি একবার তোমাদেরকে নতুন করে বলে দিই। দেখো আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ ম্যাথে আমাদের 30 মার্কসের কোশ্চেন রয়েছে এবং রিজনিংয়ে রয়েছে 30 মার্কসের কোশ্চেন, এবং সায়েন্স এবং জিকে পিয়া ম্যাম করাবেন এবং সায়েন্স আমি করাবো। আমার সাথে থাকো এবং সায়েন্সের যত রকমের ছোট থেকে বড় সমস্ত কোশ্চেন আমি তোমাদেরকে সলিউশন করাবো। এবং এর সাথে দেখো যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু তোমাদের ওয়াসিম স্যার করিয়ে দেবে, ওকে। যেটা এই টোটালটা নিয়ে হচ্ছে 40 মার্কসের, এটা হলো এনটিপিসি। এছাড়াও দেখতে পাচ্ছ স্ক্রিনে যে 30টা সেট কিন্তু বিগত বছরের যত প্রশ্ন উত্তর আছে সেগুলো কিন্তু আমরা সমাধান করাবো। এবং তাছাড়াও আমরা 20টা নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু মক আমরা রাখবো, ঠিক আছে। তো সেটা তোমরা দেখতে পাবে। তৎকালীন ব্যাচ গ্রুপ ডিতে দেখো তাহলে কি রয়েছে, ম্যাথ রয়েছে 25 নম্বরের, রিজনিং আছে 30 নম্বরের, সায়েন্স আছে 25 নম্বরের, এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে মিলে আছে 20 নম্বরের। তো এছাড়াও থাকছে 30টা সেটের সমস্ত সলিউশন আমরা করাবো, তার সাথে 20টা মক টেস্ট আমরা রাখবো তোমাদের জন্য। এছাড়াও তোমরা দেখতে পারবে আগের আমাদের ক্লাসশিপের যদি ক্লাস তোমরা দেখো সেখানে বুঝতে পারবে যে আমাদের মক টেস্ট থেকে কিন্তু অনেক কোশ্চেন কমন এসছে, ঠিক আছে। তো দেখা যাক। এছাড়াও দেখো আমাদের রুটিনটা দেখে নেওয়া যাক। রেলওয়ে রুটিনটা আমাদের দেখো, তোমরা একটু, আমি সাইডে সরে যাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট করে নাও রুটিনটা। চলো আশা করি তোমরা স্ক্রিনশট করে নিয়েছো। আমার ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ মঙ্গলবার দিন সন্ধ্যে 7টার সময় এবং বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7টার সময়, ঠিক আছে। তো দেখো স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে, এই স্ক্রিনের নাম্বারটা তোমরা সবাই লোড করে নাও তোমাদের ফোনে, এবং আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা রেলওয়ে বলে মেসেজ করো, আমরা তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবো। এবং এখানে যা পড়ানো হবে সেখানে সমস্ত কিছু পিডিএফ তোমরা সেখানে পেয়ে যাবে। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের টেলিগ্রাম লিঙ্ক, ঠিক আছে, এবং সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তাহলে দেখা যাক আজকের ক্লাস স্টার্ট করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, ফার্স্ট কোশ্চেন রয়েছে স্পাইরোগাইরার জনন করে ড্যাশের মাধ্যমে, ঠিক আছে। স্পাইরোগাইরা জনন করে ড্যাশের মাধ্যমে। প্রথম অপশন কি রয়েছে, প্রথম অপশন আছে কোরকোদ্গম, দ্বিতীয় অপশন আছে বিভাজন, তৃতীয় অপশন আছে খণ্ডীভবন, আর চতুর্থ অপশন আছে বহুবিভাজন। স্পাইরোগাইরা জনন কিসের মাধ্যমে হয়, স্পাইরোগাইরা জনন হয় খণ্ডীভবনের মাধ্যমে। আচ্ছা ধরো খণ্ডীভবনের মধ্যে স্পাইরোগাইরা জনন হলো, তাহলে তোমরা কোশ্চেন করতেই পারো যে কোরকোদ্গমে বা বিভাজন বা বহুবিভাজন এইগুলোর মাধ্যমে তারা কারা জনন করে। কোরকোদ্গমের মাধ্যমে জনন করে ইস্ট। দেখো বিভাজনের মাধ্যমে কে করে, বিভাজনের মাধ্যমে করে ইউগ্লিনা, ঠিক আছে। ইউগ্লিনা। এবং বহুবিভাজনের মাধ্যমে কে করে, বহুবিভাজনের মাধ্যমে করে অ্যামিবা। ওকে হলো। এবার দেখা যাক নেক্সট কোশ্চেন, চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে 5N বলের প্রভাবে একটি বল সরল রেখায় 10 মিটার দূরত্ব অতিক্রম করে, যদি মোট সম্পন্ন হওয়া কাজের পরিমাণ
50 জুল হয় তাহলে বল ও গতির অভিমুখের মধ্যে বিদ্যমান কোণটি কোনটি? ঠিক আছে, এখানে দেখো চারটে অপশন দেওয়া আছে, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি আর 60 ডিগ্রি। ওকে, আমরা কি জানি যে কাজের সূত্র হচ্ছে W equals to F D cos থিটা। ঠিক আছে, তাহলে W equals to F D cos থিটা। এগুলো কি? এখানে Wটা হচ্ছে কাজের পরিমাণ, Fটা হচ্ছে ফোর্স আর Dটা হচ্ছে ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে আমাদের দেখো কি বলছে, কাজের পরিমাণ আমাদের কত আছে 50। আচ্ছা, ফোর্সটা আছে 5 আর এটা আছে 10 cos থিটা। দেখো এদিকটার সাথে এদিকটা কেটে যাচ্ছে, দেন হচ্ছে cos থিটা ইকুয়ালস টু 1, cos থিটা ইকুয়ালস টু 1। সো এখান থেকে আমরা বলতে পারি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। যেহেতু আমরা সবাই জানি যে cos 0 মানে হচ্ছে cos 0 ডিগ্রি মিন্স হচ্ছে 1। সো এখান থেকে আমরা থিটাটা বলতে পারি 0 ডিগ্রি। তাহলে কোণের মানটা কত হলো 0। চলো নেক্সট দেখা যাক। নেক্সট কোশ্চেন আছে, যদি বেগ 3 গুণ হয় তাহলে কি হবে? যদি বেগ 3 গুণ হয় তাহলে কি হতে পারে দেখা যাক। বলছে আচ্ছা, আমরা গতিশক্তির কি সূত্র জানি? আমরা গতিশক্তির কি সূত্র জানি? গতিশক্তির সূত্র জানি যে দেখো, তাহলে গতিশক্তির সূত্র কি? গতিশক্তির সূত্র কি? গতিশক্তির সূত্র হচ্ছে হাফ mv স্কয়ার। আচ্ছা, ভি মানে কি? ভি মানে হচ্ছে বেগ। ঠিক আছে, তাহলে এখানে দেখো বেগটা কি বলছে? বেগটা 3 গুণ বলছে। ঠিক আছে, তাহলে তাই করি, আমরা বেগটা 3 গুণ করি, দেখি কি হয়। ঠিক আছে, তাহলে যদি বেগ 3 গুণ হয় তাহলে কি হতে পারে? তাহলে যেটা হতে পারে যে ভরবেগ 3 গুণ বেড়ে যাবে, কারণ বেগের সাথে ভরবেগ বাড়ে, এবং গতিশক্তি 9 গুণ বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে বেগ যদি বাড়ে, বেগ যত বাড়বে ভরবেগও তত বাড়বে, কিন্তু এই সূত্র অনুযায়ী আমরা দেখছি যে গতিশক্তি কিন্তু 9 গুণ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে, যে সময়ে আমরা একটি চকের টুকরো দিয়ে একটি কালো বোর্ডে লিখি তখন কোন বল দ্বারা আমাদের সে কাজ সাধিত হয়? তাহলে যখন ধরো আমরা একটা ব্ল্যাক বোর্ডেতে লিখছি তখন সেই যে বলটা কাজ করছে, যে ফোর্সটা কাজ করছে, সেটা কি? সেটা আমাদেরকে কোশ্চেন করছে। তাহলে এখানে দেখো হচ্ছে ঘর্ষণ বল। কেন দেখবে, তোমরা দেখেছো ছোটোবেলাতে তোমরা সবাই চকে করে বোর্ডে একদিন হলেও লিখেছো, তাহলে দেখবে যে একটা কিন্তু ঘর্ষণ বল ওখানে কাজ করছে। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের ঘর্ষণ বল। ঘর্ষণ বল। ঠিক আছে, এছাড়াও দেখো স্পর্শ বল কি? এছাড়াও স্পর্শ বল, পেশি বল এবং ক্ষেত্র বল, এর কয়েকটা উদাহরণ আমি তোমাদের দিচ্ছি। যেমন ধরো স্পর্শ বল। স্পর্শ বল কি? পেন দিয়ে লেখা, ঠিক আছে, বা কাউকে ঠেলে দেওয়া, পেন দিয়ে লেখা বা কাউকে ঠেলে দেওয়া, এটা হচ্ছে স্পর্শ বল। পেশি বল কি? সাইকেল চালানো, এটা হচ্ছে পেশি বলের মধ্যে পড়ছে। এবং ক্ষেত্র বলের মধ্যে কোনটা পড়ছে? ক্ষেত্র বলের মধ্যে বলছে ধরো তড়িৎচুম্বকীয় বল, মহাকর্ষ বল, এগুলো হচ্ছে ক্ষেত্র বল। ঠিক আছে, এগুলো আমি আর লিখছি না, তোমরা জানো, তবু আমি একবার জাস্ট বলে দিলাম। ওকে, তাহলে নেক্সট দেখা যাক। নেক্সট কোশ্চেন রয়েছে যে 1 থেকে 17তম শ্রেণীতে থাকা মৌলগুলিকে ড্যাশ বলা হয়। 1 থেকে 17তম শ্রেণীতে থাকা মৌলগুলিকে কি বলা হয়? ওকে, দেখো তোমরা যারা এর মধ্যে সায়েন্সের স্টুডেন্ট আছো তারা প্রথম থেকে পিরিয়ডিক টেবিল পড়ে এসছো এবং জানো এই সমস্ত মৌলগুলোর ব্যাপারে, এবং যারা পড়োনি তাদের জন্য চিন্তা নেই, আমি আছি, তোমাদেরকে পড়াবো। পিরিয়ডিক টেবিল সময় মতো সব পেয়ে যাবে। এখন তোমরা আমাদের সাথে শুধু এই রেলের প্রশ্নগুলো করতে থাকো এবং সাথে থাকো, এবং পরে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তরটা হবে স্বাভাবিক মৌল।
ঠিক আছে। এছাড়াও দেখো অভ্যন্তরীণ সন্ধিগত মৌল, অভ্যন্তরীণ সন্ধিগত মৌল আমরা বলি এফ ব্লক মৌলগুলোকে বলি অভ্যন্তরীণ সন্ধিগত মৌল, যেটা তোমাদের শুরু হচ্ছে অ্যাক্টিনাইট থেকে ল্যান্থ্রানাইট পর্যন্ত, এটা হচ্ছে অভ্যন্তরীণ সন্ধিগত মৌলের মধ্যে পড়ছে। এছাড়াও সন্ধিগত মৌল কোনগুলো? সন্ধিগত মৌল হচ্ছে ডি ব্লক, ডি ব্লকের মৌল, ডি ব্লকের মৌলগুলো হচ্ছে সন্ধিগত মৌল, যেটা হচ্ছে 3 থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত রয়েছে, যেটা হচ্ছে 3 থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত আছে, ঠিক আছে। এবং নোবেল গ্যাস, নোবেল গ্যাস কোনগুলো? 18 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হয় নোবেল গ্যাস, ঠিক আছে। 18 নম্বর শ্রেণীর মৌলগুলোকে আমরা বলে থাকি নোবেল গ্যাস। ওকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। পিরিয়ডিক টেবিল আবারও বলছি, পিরিয়ডিক টেবিল আমি করাবো, তোমাদেরকে শেখাবো কোনটাকে কোন মৌল বলে এবং কোন শ্রেণীর মৌল, কোন শ্রেণীকে কোন মৌল বলা হয়, সব আমি শিখিয়ে দেবো, ঠিক আছে। চল পরের কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেন হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের একটি সাধারণ ভ্রূণ কোষের মধ্যে নিউক্লিয়াসের বিন্যাস। এখানে দেখো 4টে অপশন আছে, 3 + 3 + 2, 2 + 4 + 2, 3 + 2 + 3, আর আছে 2 + 3 + 3। এর মধ্যে আমাদের সঠিক উত্তর হবে অপশন 3টা, 3 + 2 + 3। এবার কিভাবে হচ্ছে দেখো, এখানে 3টে নিউক্লিয়াস থাকে, ফার্স্ট 3টে নিউক্লিয়াস থাকে, ধরো 3, ফার্স্ট 3টে থাকে হচ্ছে ডিম্বাণুর অ্যাপারেটাসে থাকে, ডিম্বাণুর। নেক্সট দুটো নিউক্লিয়াস থাকে কেন্দ্রীয় কোষে, ঠিক আছে, দুটো নিউক্লিয়াস থাকে কেন্দ্রীয় কোষে, ওকে। আর বাকি 3টে নিউক্লিয়াস থাকে, এবং বাকি 3টে নিউক্লিয়াস থাকছে অ্যাল্টিপোটাল কোষে। তাহলে কিভাবে থাকছে? 3টে থাকছে ডিম্বাণুর অ্যাপারেটাস কোষে, দুটো থাকছে কেন্দ্রীয় কোষে, আর বাকি 3টে থাকছে অ্যাল্টিপোটাল কোষে, ঠিক আছে। এইভাবে এটা বিন্যস্ত থাকে। নেক্সট দেখা যাক, নেক্সট হচ্ছে একটা ড্যাশ সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে, একটি ড্যাশ সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে। তাহলে এখানে দেখো অপশন এতে আছে সমান্তরাল, অপশন বিতে আছে সম্পূর্ণ, অপশন সিতে আছে শ্রেণী এবং অপশন ডিতে আছে কন্ডাক্টর। এখানে আমাদের সঠিক উত্তর হবে সমান্তরালে। মনে রাখবে যে একমাত্র সমান্তরাল সার্কিট, এটাতেই একমাত্র কিন্তু একাধিক পথ রয়েছে, বাদবাকি সম্পূর্ণ বলো, শ্রেণী বলো, কন্ডাক্টর বলো, এই সবগুলোতে কিন্তু একটা পথ থাকে, ঠিক আছে। এই সবগুলোতে কি থাকে? একটি পথ থাকে, ঠিক আছে। নেক্সট দেখা যাক পরের প্রশ্ন। অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র হলো, অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র হলো LO, AlO3, Al3O2, Al2O3। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে Al2O3, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে Al2O3 যতগুলি মোল প্রয়োজন সেগুলি হলো, ঠিক আছে। অপশন আছে 3, 1, 2 আর 4, ঠিক আছে। এখানে আমাদের সঠিক উত্তর হবে 2। কিভাবে এই 2টা এলো এবার দেখো, ওকে। এবার দেখো, তোমরা যদি যারা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা বুঝতে পারবে যে এটাকে কিভাবে ইকুয়াল করতে হবে, কি করে সমতা বিধান করতে হয়। যারা যারা নেই তাদের জন্য আমি বলে দিচ্ছি। দেখো, এই NaOH এর আগে একটা 2 হবে, ঠিক আছে, এখানটা একটা 2 হবে, আর এই H2O আগে একটা 3 হবে, এবং এখানটায় আমরা একটা 2কে অ্যাড করব। এবার দেখো, একটু আগে পর্যন্ত কিন্তু সোডিয়াম একটা ছিল, Na একটা ছিল, এখন দেখো কিন্তু এই দিকটাও আমি দুটো করলাম, এই দিকেও আমি কিন্তু দুটো করলাম, ওকে। এবং Al2 দেখো, Al2 লেফট সাইড রাইট সাইড বোথ সাইডে কিন্তু ইকুয়াল, এবং OH এর যদি তোমরা ক্যালকুলেশন করো সেখানেও তোমরা দেখতে পাবে যে হাইড্রোজেন এবং অক্সিজেন প্রত্যেকে কিন্তু ইকুয়াল রয়েছে, ঠিক আছে। সো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 2। দেখো পরের প্রশ্ন, মানবদেহের খাদ্য পদার্থকে ড্যাশ পদার্থে পরিবর্তিত হতে হয় যাতে অগ্নাশয়জাত উৎসেচকগুলি তার উপর কাজ করতে পারে। অপশন এতে আছে ক্ষারীয়, অপশন বিতে আছে অম্লীয়, অপশন সিতে আছে সমস্ত বিকল্পগুলি এবং অপশন ডিতে আছে প্রশমিত। এদের মধ্যে সঠিক উত্তর হচ্ছে আমাদের ক্ষারীয়, ঠিক আছে।
দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। পরের প্রশ্ন রয়েছে একটি ইলেকট্রনের ব্যাসার্ধ সেটির ড্যাশের ব্যস্তানুপাতিক হয়। ইলেকট্রনের ব্যাসার্ধ কোনটির সাথে ব্যস্তানুপাতিক হবে সেটা জানতে চেয়েছি। আমাদের অপশন দিয়েছে 4টে, ঘনত্বের বর্গ, বেগের বর্গ, ঘনত্ব এবং বেগ। আচ্ছা, আমরা জানি যে আর কার সাথে ব্যস্তানুপাতিক? ভি এর সাথে। এখানে ভিটা কি? এখানে ভিটা হচ্ছে বেগ, ঠিক আছে। তাহলে আর হচ্ছে ইলেকট্রনের ব্যাসার্ধ, তাহলে ইলেকট্রনের ব্যাসার্ধ কার সাথে ব্যস্তানুপাতিক? বেগের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে বেগ, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কোনটা? বেগ। পরের প্রশ্ন দেখা যাক, ড্যাশ প্রথমবার কোষ আবিষ্কার করেন? কে প্রথমবার কোষ আবিষ্কার করেন? ভার্চাউ, স্কেলডেন, রবার্ট ব্রাউন নাকি রবার্ট হুক? বলো তো যে তোমরা কে প্রথম কে কোষ আবিষ্কার করেছেন? তাহলে তোমরা দেখো রবার্ট হুক কিন্তু প্রথম কোষ আবিষ্কার করেছিল। কত সালে বলো তো? জানো, মনে আছে কত সালে? 1665। রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেছিলেন। ওকে, পরের প্রশ্ন দেখা যাক। ধরো একটা একটু কম গতিশীল, একটা বেশি গতিশীল, ঠিক আছে। তাহলে দুটো বলকে আমি বলছি দুটোকেই আমি স্টপ করব। তাহলে যেটা বেশি গতিশীল নিশ্চয়ই সেটার উপরে বেশি বল প্রয়োগ করতে হবে সেটাকে থামানোর জন্য। তাহলে এখানে দেখো, যেহেতু আমরা এটাকে এলের অ্যান্সার কি থেকে তুলেছি, তো তোমরা কোশ্চেন দেখে বুঝতেই পারছো যে সমস্ত স্ক্রিনশট আমরা তোমাদেরকে পড়াচ্ছি এবং অথেন্টিকভাবে তোমাদেরকে শেখাচ্ছি, জানাচ্ছি। সেই জন্য এখানে আমরা এটাকে ব্লার করিনি। বাকি সব কোশ্চেনে দেখেছো যে তোমরা ব্লার করা আছে, এখানে আমরা ব্লার করিনি বা এটাকে হাইড করিনি। তো তোমরা অপশনটা দেখতেই পাচ্ছ যে অপশন 3 হচ্ছে এখানে সঠিক উত্তর। যে বলটি বেশি বেগে গতিশীল তাকে অধিক বল প্রয়োগ করে তাকে থামানো যাবে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখা যাক, নিচের কোন ভৌত রাশি জুটির একক বা ইউনিট একই? এখানে কার্যক্ষমতা দিয়েছে, কার্য বল দিয়েছে, বল ও ক্ষমতা দিয়েছে এবং বল ও ওজন। আচ্ছা, ভৌত রাশি জুটির একক হিসাবে কিন্তু বল এবং ওজন এদের ইউনিট কিন্তু এক হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখা যাক। দেখো পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক দর্পণ সূত্র বা মিরর ফর্মুলা? নিচের কোনটি সঠিক দর্পণ সূত্র বা মিরর ফর্মুলা? 4টে অপশন দেওয়া আছে, তো প্রথমটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার দেখো 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। চলো এবার দেখা যাক যে তাহলে যেটা লিখলাম 1/f, এফটা কি? এফটা এখানে হচ্ছে ফোকাল দৈর্ঘ্য, ঠিক আছে। এফটা হচ্ছে ফোকাল দৈর্ঘ্য। ওকে, ভিটা কি? ভিটা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, ঠিক আছে। আর ইউটা কি? ইউটা দেখো, ইউটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u, এটা হচ্ছে আমাদের দর্পণ সূত্র বা মিরর ফর্মুলা। নেক্সট কোশ্চেন দেখা যাক, চাঁদে একটি বস্তুর ওজন পৃথিবীতে তার ওজনের কত ভাগ হবে? তাহলে চাঁদে যদি কোনো বস্তুর ওজন, ধরো আমরা ধরলাম যে চাঁদে তাহলে চাঁদে কোনো বস্তুর ওজন আমি ধরে নিলাম 6 কেজি, তাহলে পৃথিবীতে সেই বস্তুর ওজনটা হবে 36 কেজি। তার মানে পৃথিবীর যে ওজনটা সেই ওজনের 1/6 ভাগ হবে আমাদের চাঁদে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1/6, মানে 1/6 ভাগ ওজনটা হবে চাঁদে। কারণ চাঁদে আমরা জানি যে চাঁদে বাতাস থাকে না, তো সেখানে ওয়েটটা কিন্তু অনেকটা কম হয়। পরের প্রশ্ন দেখা যাক।
নিম্নলিখিত শৈবালগুলির মধ্যে কোনটি ডিপ্লন্টিক জীবনচক্র প্রদর্শন করে, যা অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদগুলির প্রায়শই লক্ষ্য করা যায়? যা অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদগুলোর মধ্যে প্রায়শই লক্ষ্য করা যায়। তো এখানে দেখো ফার্স্ট আছে স্পাইরোগাইরা, সেকেন্ড ফোকাস, আচ্ছা 3 নম্বরে আছে পলিসিফোনিয়া, আর 4 নম্বরে হচ্ছে একটোকার্পাস। এখানে ফোকাস হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে একটি বস্তুর গতিকে সমগতি বলা হয় যখন তার বেগ কি হয়? কখন বলবো বস্তুটিকে সমগতি? বস্তুটিকে তখন আমরা বস্তুর গতিকে সমগতি বলবো যখন তার বেগটা ধ্রুবক হয়ে যাবে। ঠিক আছে, যখন তার বেগটা কি হয়ে যাবে? ধ্রুবক, তখন সেই বস্তুর গতিটাকে আমরা বলবো সমগতি। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কার্বন যৌগগুলির কার্যকরী মূলক নয়? কোনটি কার্বন যৌগগুলির কার্যকরী মূলক নয়? এখানে দেখো 3টে অপশন আমরা দিয়েছি, কার্বনিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল। এখানে সঠিক উত্তর হচ্ছে কার্বনিক অ্যাসিড। পরের প্রশ্ন দেখা যাক, অ্যাভোগাড্রো ধ্রুবকের মান কত? অ্যাভোগাড্রো ধ্রুবকের মান হচ্ছে 6.023 × 10⁻23, অথবা কেউ বলে থাকে 6.022 × 10⁻23। দেখো যেটা আমাদের অপশন 3তে রয়েছে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো ধ্রুবকের মান। ওকে, পরে দেখা যাক, একটি মৌলের ড্যাশ এর একই রাসায়নিক ধর্ম থাকে কিন্তু পারমাণবিক ভর ভিন্ন হয়। তাহলে একটি মৌলের আইসোটোপের নাকি আইসোনিমের নাকি অ্যালোট্রোপের নাকি আইসোবারের? তাহলে কার রাসায়নিক ধর্ম এক হয় কিন্তু পারমাণবিক ভরটা আলাদা হয়? যেটা হয় আইসোটোপের। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, উদ্ভিদের মধ্যে কোন ধাতুটি পাওয়া যায়? ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা। ঠিক আছে, এই 4টের মধ্যে আমরা কিন্তু ম্যাঙ্গানিজ ধাতুকে কিন্তু পাই। আচ্ছা, এই একটা সেম কোশ্চেন এসেছিল না আমাদের ক্লার্কশিপে, ম্যাঙ্গানিজ উদ্ভিদের মধ্যে কোন ধাতু বর্তমান? সেখানেও দেখো কিন্তু ম্যাঙ্গানিজ সেখানটা উত্তর হবে, এবং এটাও তাই যে এটা ম্যাঙ্গানিজ উত্তর হবে। দেখো পরের প্রশ্ন কি বলছে, নিম্নের কোন বিবৃতিটি সঠিক নয়? ঠিক আছে, তাহলে অপশন 2টা বলছে এখানে সঠিক নয়। কেন না, বাদবাকি যে 3টে তোমরা অপশন দেখতে পাচ্ছ সবকটাই কিন্তু সমতল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য, একমাত্র যে সেকেন্ড অপশনটা রয়েছে সেটাই কিন্তু প্রযোজ্য হচ্ছে না। সমতল দর্পণে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সৎ এবং সমশীর্ষ হবে, এটা কিন্তু সঠিক নয়। ঠিক আছে, ওকে, এতক্ষণ ধরে তোমরা যে কোশ্চেনগুলো পড়লে বা জানলে সেগুলো সব 2018 প্রশ্ন। ঠিক আছে, এবং এই অথেন্টিক কোশ্চেন আমরা করাবো, মক নেব, এবং তোমরা মক দিতে থাকো, পড়তে থাকো। এবং একটা সাজেশন আমি তোমাদেরকে দেব, যে বইটা হাতের কাছে আছে বর্তমানে, সবার কাছে হয়তো এই মুহূর্তে এতটাও ফিনান্সিয়ালি নেই যে প্রচুর বই কিনে নেওয়ার মতো, এবং প্রচুর বই কিনে কোনো লাভ নেই। আমি তোমাদেরকে সাজেস্ট করছি প্রচুর বই কিনে কোনো লাভ নেই। যেটুকু বই আছে সেটুকু বইকে বারবার পড়ো, যে কোনো একটা বইকে বারবার করে রিভিশন করো। ঠিক আছে, যাতে পরীক্ষা দিতে যাওয়ার আগে সেই বইটাকে একবার পড়লে যেন তোমাদের রিডিংয়ের মতো হয়ে যায়, মুখস্থর মতো হয়ে যায়, এবং চোখ বন্ধ করলে যেন তোমরা দেখতে পাও যে কোন বইয়ে কোথায় কি আছে। এবং আমাদের চ্যানেলের এই সমস্ত ক্লাসগুলোকে বারবার করে দেখতে থাকো, বারবার করে পড়তে থাকো। এবং এই যে নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা যে কোনো প্রবলেমে আমাদেরকে মেসেজ করো আমাদেরকে। এছাড়াও আমাদের গ্রুপে যদি জয়েন করতে চাও সেখানে রেলওয়ে বলে টাইপ করো, এবং তাছাড়াও যে কোনো পড়াশোনার ব্যাপারে যদি তোমাদের কোয়ারিজ থাকে আমাদেরকে মেসেজ করো। আমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে রেসপন্স করার চেষ্টা করব এবং তোমাদের পাশে থাকার চেষ্টা করব। থ্যাংক ইউ।